লিপিকা, তুই একটু ভালোভাবে কথা বলতে পারিস না? এইভাবে টিজ করে কথা বলছিস কেন? ওয়াহিদের মেরুদণ্ড একটু হলেও সোজা হয়েছে দেখে সন্তুষ্ট হলো ভাবনা। তার জন্য না হোক, অন্তত মাইশার জন্য হলেও ঠিক ভুলটা বিরুদ্ধে কথা বলেছে ওয়াহিদ। ও হয়তো ভুলে গেছে মাইশার বিপদে কিভাবে পাশে ছিল। তাইজিনের কথায় এবার রেগে গেল লিপিকা। এতক্ষণ সবার কথা হজম করলেও এখন আর পারছে না সে। বলল, তানজিন, মুখ সামনে কথা বল। সব কিছুরই একটা লিমিট আছে। আমি নিতান্তই একটা সাধারণ কথা বলেছি। মাইশার উচিত ছিল সেটা স্বাভাবিকভাবে নেওয়া। আর ও যদি কোনো দোষ না করে তাহলে এইভাবে পালিয়ে যাওয়ার কোনো কারণ কি? আমি চাই না ভাবনা কোনোভাবে পরবর্তীতে নিজের প্রিয় বোনের কাছে প্রতারিত হোক। আমি ভাবনার ভালোর জন্য। বাকি কথা বলার আগে ভাবনা ধমকে সুরে বলল, আমার ভালো ভাবতে বলেছি তোকে আমি? বল বলেছি? সব কিছুর মাঝে আগ বাড়িয়ে ঝামেলা করে কথা বলতে যাস কেন তুই? তুই যা বলেছিস সেটা মাইশার উপর পরক্রিয়ার মতো অপবাদ চাপিয়ে দেয়। জানিস তুই সেটা? উদিত ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, পরকীয়া তো বিবাহিতদের হয়, মাইশা তো। ভাবনা অতিরিক্ত রেগে থাকার কারণে বাজ বিচার না করেই বলে দিল, মাইশাও বিবাহিত। আজ থেকে 7 বছর আগে ও যাকে ভালোবাসে তার সাথেই ওর বিয়ে হয়েছিল। সাথে সাথেই সবাই কোনো কথা কারো মুখ দিয়ে বের হচ্ছে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে গেছে পাথরের মতন। কেউ যে কোনো প্রশ্ন করবে সেই অবস্থাও নেই তাদের। ভাবনা গড় করে সব বলার পর বুঝলো সে কি বলেছে। সত্যিটা যেভাবে জোর দিয়ে বলে দিয়েছে, এখন কোনো কথা দিয়েই যে আর ম্যানেজ দিতে পারবে না সেটা সবার চোখ মুখ জানান দিচ্ছে। উদিত তবুও নিজেকে সামলে বলল, কি 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 বললি? ভাবনা ঢুক গিলে ব্যাগ কাঁধে নিয়ে বলল, কিছু না, আসছি আমি। ভাবনা যাবে তার আগেই ওর সামনে উদিত দাঁড়িয়ে গেল। বলল, যাওয়ার আগে এইটুকু বলে যা, ওর স্বামী কি বেঁচে আছে? ভাবনা সবার উৎসুক মুখের দিকে একবার তাকালো। এটা না বললে যে তার রক্ষা নেই সেটা সে বুঝেছে। বলল, বেঁচে আছে, কিন্তু সেই বিয়েটা মানে না। আমি আসছি। ভাবনা উদিতকে পাশ কাটিয়ে বলতে গেলে এক প্রকার দৌড় দিল। উদিত আর আটকালো না। সে জানে ভাবনার পেট থেকে এর বেশি কথা বের করা সম্ভব না। যা জানার মাইশার থেকেই জানতে হবে। তার এত বছরের ভালোবাসা তো আর ঠুনকো নয় যে কোথা থেকে কিসের বিয়ে হয়েছে মাইশার, আর সেই জন্য উদিতকে প্রত্যাখ্যান করবে সে। দরকার পড়লে উদিত জোর করবে। মাইশাকে নিজের করার জন্য যা যা করার লাগে সে সব করবে। তবে তার আগে জানা দরকার মাইশার কিভাবে বিয়ে হয়েছে। ওয়াহিদ বলল, মাইশা আমাদের এই ব্যাপারে কিছু বলেনি কেন? সেটা ওকে কালকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। তাইজিন বলল। তারপর উদিতের দিকে তাকালো তাইজিন। সে জানে উদিত মাইশাকে কতটা ভেঙে চুরে ভালোবাসে। মাইশা কালকে কি বলবে সেটা তার চিন্তা না। আসল কথা হলো উদিত সবকিছু শুনে সহ্য করতে পারবে তো। মাইশা এমন কিছু বলবে না তো যেটা শুনে উদিতের এতদিনের সব ভালোবাসা নিমিশেই শেষ হয়ে যাবে, এতদিনের প্রত্যাশা সব মাটি চাপা পড়ে যাবে। সত্যিই তার ভীষণ কষ্ট হয় উদিতের জন্য। সেও একজনকে এভাবে মনের কথা সঠিক সময়ে বলতে না পেরে হারিয়ে ফেলেছে। উদিতেরও কি তবে সেই পরিণতি হতে চলেছে? না, সে বোঝাবে। যদি সত্যি ছেলেটা ওদের বিয়ে মেনে না নেয় তবে মাইশারও এই সম্পর্ক নিয়ে এগোনোর কোনো প্রয়োজন নেই। সে মাইশাকে বলবে উদিতকে নিয়ে এগোতে, উদিতকে ভালোবাসতে। ছেলেটা তো আর ওকে কম ভালোবাসে না। ঘুম থেকে উঠে আনাইশা ফ্রেশ হয়ে এসে বসে আছে। শাড়ি তো পরতে পারে না ঠিক করে, পেঁচিয়ে পড়েছে আর কি কোনো মতে। নতুন বাড়ি, নতুন পরিবেশ, তার উপরে সে যা কাণ্ড করেছে, এই বাড়ির মানুষগুলো তাকে কিভাবে ফেস করবে সেটাই দেখার বিষয়। চুপচাপ আপাতত ঘরে বসে থাকাটাকে সে সঠিক বলে মনে করছে। এই সীমান্তকেও দেখা যাচ্ছে না সকাল থেকে। আনাইশা তো সীমান্তর যে ঘরে শুয়েছিল সে ঘরেই এসে বসেছে। কই সীমান্ত তো একবারও আসলো না। ওকে রেখে কোথায় গিয়েছে? ও কি জানে না নতুন বউকে এভাবে একা রেখে যেতে নেই? তার উপর অসম্ভব খিদা। উফ, কি আর করবে, চুপচাপ বসে আছে। হুট করে দরজা খোলার আওয়াজ আসলো। আনাইশা আরেকটু আড়ষ্ট হয়ে বসলো। দরজা খুলে প্রবেশ করলো অল্প বয়সী একটা মেয়ে, হয়তো সৃজনীর মতো বয়স হবে। মেয়েটি এসে বলল, ভাবি খেতে যাবে না? আনাইশা মুচকি হেসে বলল, যাব। তোমার নাম কি? মেয়েটি হাসি মুখে বলল, তুমি বোধহয় আমাকে চেনো না। আমি হলাম সীমান্ত ভাইয়ার ছোট বোন সিনহা। আমার বড় আপু সীমানা। ও এসেছে বাসায়, তোমাকে সবাই নিচে খেতে ডাকছে। আনাইশা কিছু বলবে তার আগেই তাইজিনের কাজিনের বউ অর্থাৎ
সেই দিন যে মেয়েটি তাকে জোর করে ধরে বিয়ে দিতে চেয়েছিল সে। আনাইশা ওকে দেখেই ঢোক গিলল, নিশ্চিত মেয়েটি তাকে বকবে অনেক। সেই দিন তো সে পালিয়েছিল, কিন্তু আজকে কি করবে? আজকে তো পালানোর উপায় নেই। উদিত উনি এসে বললেন, সিনহা, তোকে না ডাকতে বললাম নতুন বউকে, এখন আসছিস না কেন? তারপর আনাইশাকে আড়ষ্ট হয়ে বসে থাকতে দেখলেন। আনাইশার পরনের এলোমেলো শাড়ি দেখে সিনহাকে বলল বাইরে যেতে। আনাইশা তো আরও ভয় পেয়ে গেল। সীমানা ঘরে ঢুকতে আনাইশা দাঁড়িয়ে গেল, মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। সীমানা বলল, শাড়ি পরতে পারো না? আনাইশা মাথা নিচু করেই না বলল। সীমানা মুচকি হেসে আনাইশার শাড়িটা ঠিক করে পরিয়ে দিতে লাগলো, বলল, আমার উপর ভীষণ রাগ তোমার, আমি জানি। আনাইশা মিনমিন করে বলল, আপু, রাগ তো আপনার আমার উপর আছে, আমি পালিয়ে গেছি তাই। সীমানা বলল, তোমার জায়গায় আমি থাকলে সেটাই করতাম। কেউ একজন জোর করে তার ভাইয়ের জন্য ধরে বেঁধে রাখবে, সেটা মগের মুল্লুক নাকি? হ্যাঁ, আমি জানি তুমি জেনে বুঝে আমাদের লাঞ্ছনা দিতে চাওনি, আমিও তোমাকে জোর করতে চাইনি। কিন্তু কি বলো তো, আমার ভাই ভেবেছিল কোনোদিন বিয়েই করবে না। তার একটাই কারণ, আমাদের ছন্নছাড়া পরিবার। তোমাকে যখন বিয়ে করবে বলল, তখন আমরা সুযোগ হাতছাড়া করতে চাইনি। বলতে পারো স্বার্থপরের মতন আমার ভাইয়ের সুখের জন্য তোমাকে ধরে রেখেছি। তবে এতটুকু নিশ্চিন্ত থাকতে পারো, নিঃসন্দেহে তুমি ভীষণ সুখী একটা মেয়ে হবে। মিলিয়ে নিও আমার কথা। আনাইশা সত্যি কালকে থেকে এই বিষয় নিয়ে ভাবছে। একটা ছেলে তাকে এতদিন ধরে ভালোবাসে আর সে জানেই না। তার উপর ছেলেটা এত ভালো আর ভদ্র। এই যুগে তার এমন ছেলে পাওয়া বিরল। কিন্তু কথা হলো, এই চেনা রূপটাই কি তার আসল রূপ? তারপর খেয়াল হলো সীমানার বলা ছন্নছাড়া পরিবার কথাটা। উৎসাহ বশত জিজ্ঞাসা করলো, আপু, ছন্নছাড়া পরিবার মানে? সীমানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ধীরে ধীরে সব বুঝতে পারবে। আমি যাই, তুমি এসো। সীমানা বের হয়ে গেল। তারপরে ঢুকলো সীমান্ত। সে আনাইশাকে দেখেই হম্বিতম্বি করে এসে জিজ্ঞাসা করলো, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপু আর সিনহা দুইজনে বেরিয়ে গেল দেখলাম। আসলে অনেকেই আসছে তো, তাই তাদের সাথে কথা বলছিলাম। আনাইশা নিজের অজান্তেই এক ভালো লাগা কাজ করতে লাগলো। ছেলেটা এত অল্পতেই উদ্ক্ষেপ হয়ে গেল তার জন্য। সত্যি ব্যাপারটা আশ্চর্যজনক। না, ওনারা খেতে ডাকতে এসেছেন। সীমান্তকে এখন শান্ত হতে দেখা গেল। সে মুচকি হেসে চলে যেতে নিলে আনাইশা তাকে ডাকলো। সে পিছু ফিরতেই আনাইশা বলল, আমি আসলে আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই, আমি ভার্সিটি যেতে চাই। সীমান্ত দরজার কাছ থেকে সরে আবার আনাইশার কাছে আসলো, মুচকি হেসে বলল, আপনার এই গুণের জন্যই তো আপনার 2 বার পালানো সত্ত্বেও বিয়ে করেছি আপনাকে। আমি চাই আপনি পড়াশোনা করুন, নিজের পায়ে দাঁড়ান। এই যুগের মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো খুব বেশি দরকার। আপনি কালকে থেকেই ভার্সিটিতে যেতে পারেন। এতক্ষণে আনাইশার চিন্তাগ্রস্ত মুখে হাসি ফুটল। আনাইশাকে হাসতে দেখে সীমান্ত খুশি মনে বের হয়ে গেল ঘর থেকে। আনাইশা পিছনের শাড়ির আঁচলটা টেনে মাথায় দিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে চলে গেল। আনাইশার ধারণা ছিল বাড়ির সবাই হয়তো ডাইনিংয়ে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু নিচে গিয়ে সে অবাক। ডাইনিং পুরো খালি, কেউ নেই সেখানে। আশ্চর্য, তাহলে কি সবার খাওয়া শেষ, নাকি সবাই অপেক্ষা করতে করতে নিজের ঘরে চলে গেছে? আনাইশার কি তবে কোনো ভুল হলো? আনাইশাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে একজন অল্প বয়সী মেয়ে তার কাছে এসে দাঁড়ালো। সাজ পোশাক দেখে আনাইশা ধারণা করলো মেয়েটি এ বাড়িতে কাজ করে। মেয়েটি হাসি মুখে জিজ্ঞাসা করলো, ভাবি, আমি এই বাড়িতে কাজ করি, আমার নাম বিজলি। আপনি বুঝি খাইতে নামছেন? এইখানে দিমু নাকি উপরে খাইবেন? আনাইশা মুচকি হেসে জিজ্ঞাসা করলো, বাড়ির সবাই খেয়েছে? কেউ তো ডাইনিংয়ে নাই। বিজলির মুখটা শুকিয়ে গেল। সে বলল, ভাবি, এইখানে কেউ খাইতে আসে না, সবাই সবার মতন নিজের ঘরে খায়। এই বাড়ির সব কিছুই স্বর্ণ ছাড়া, নিজের মতন চলে সবাই, কেউ কারো ব্যাপারে কথা কয় না। আমি কই কি আপনিও উপরে যাই এখন, এইখানে লোকজন আইব, আপনি খাইতে পারবেন না। আনাইশা ভীষণ অবাক হলো। বাড়িতে এতগুলো মানুষ, তবুও তারা একসাথে খায় না, কারো ব্যাপারে কোনো কথাও বলে না। এই জন্য কি তবে এই পরিবারকে ছন্নছাড়া পরিবার বলে? সর্বনাশ! এই পরিবারে আনাইশা থাকবে কিভাবে, চলবে কিভাবে তার? এভাবে কি আদৌ একা একা চলে সারা জীবন কাটানো সম্ভব?
আনাইশার ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদতে বসতে। কেন যে তখন মা বাবার কথায় গলে গেল। কিন্তু এখন কোনো কিছু বলা বা ভাবা যাবে না। এখন যা করার কালকে তার বন্ধু মহলের সাথে পরামর্শ করেই করতে হবে। আনাইশা বিসলিকে উপরে খাবার দিতে বলে নিজের ঘরে চলে গেল। মা আসবো? শাশুড়ির সাথে কথা না হওয়ায় ভদ্রতার খাতিরে সকালে উঠেই দেখা করতে চলে এসেছে আনাইশা। বিয়েটা যেহেতু হয়ে গেছে, সম্পর্কটাকে ভালোভাবে টিকিয়ে রাখার দায়িত্ব আনাইশার। তার স্বামী তার উপর অধিকার প্রয়োগ করেনি, কিন্তু তার তো একটা দায়িত্ব আছে। শাশুড়ির সাথে যে তার দেখা হয়নি এমনটা না। শাশুড়িকে গতকাল রিসেপশনে দেখেছে সে, কিন্তু কোনো কথা হয়নি। আজকে চলে এসেছে কথা বলার জন্য। তবে এখন পর্যন্ত যা বুঝেছে তার শাশুড়ি অনেক মডার্ন আর স্বাধীন চেতা। নিজের আলাদা ঘরে থাকে সে। আলাদা বলতে তার স্বামীর ঘরের পাশের ঘর। সেখানে শুয়ে আছে। সে ছেলের বউকে দেখে উঠে বসলেন মিসেস নাজিয়া। বিছানায় বসে নরম সুরে আসতে বললেন আনাইশাকে ভিতরে। আনাইশা ধীর পায়ে ভিতরে ঢুকলো। তার শাশুড়ি শুয়ে শুয়ে বই পড়ছিলেন, তাই ভদ্রতা বশত আনাইশা বলল, বিরক্ত করলাম মা, পরে আসবো? আনাইশার শাশুড়ি মুচকে হাসলেন। না মা, বিরক্ত করবে কেন? এখনকার মেয়েরা তো শ্বশুর শাশুড়ি কাউকে বেশ একটা তোয়াক্কাই করে না। তুমি নিজে থেকে কথা বলতে এসেছো দেখে ভালো লাগলো। আমার ছেলের পছন্দের ওপর আমার ভরসা আছে। সে সবসময় সঠিকটা নির্বাচন করে। তোমাকে দিয়ে তার প্রমাণ পেলাম আরও একবার। যাই হোক, বসো। আনাইশা শাশুড়ির পাশে বসলেন। মাথার ঘুমটাটা আরেকটু টেনে নিতেই ওর শাশুড়ি বলল, বোমা, তুমি এই বাড়ির একমাত্র বউ। এই বাড়িটা আমার ছেলের মতন তোমারও। এইখানে তুমি স্বাধীনভাবে নিজের মতন চলাফেরা করবে। এত আড়ষ্ট হয়ে থাকার প্রয়োজন নেই। তুমি যেইভাবে কমফোর্টেবল সেইভাবেই থাকবে, আর অবশ্যই শালীনভাবে। শাশুড়ির কথাগুলো শুনে নিজের মাকে মনে পড়ল আনাইশার। সে শুনেছে শাশুড়ি নাকি মায়ের মতন হয় না, কিন্তু কই, ওর মা আর শাশুড়ির কথায় কোনো পার্থক্য লাগছে না। দিব্যি নিজের মেয়ের মতন বোঝাচ্ছে তাকে। মা, আপনি খেতে যাবেন না নিচে? বাবাকেও দেখছি না, সিনহাও নেই, সবাই কি খেয়ে চলে গেছে? আনাইশার শাশুড়ি বললেন, ওরা কেউ খায়নি, কি জানি, গিয়েছে হয়তো কোথাও। চিন্তা করো না, খিদা লাগলে ওরা বাইরে খেয়ে নিবে। আনাইশার এখন মনে হচ্ছে সবাই ঠিক বলে শাশুড়ি আর মা এক হয় না। কই, ওর মা তো এমন গাছাড়া ভাব করতো না। ওর বাবার না খাওয়ার কথা শুনে কিন্তু উনি তো বেশ দিব্যি আছে। মনে হচ্ছে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। মা, বাবা কোথায় গিয়েছে আপনি বলতে পারবেন না? আপনাকে বলে যায়নি? মিসেস নাজিয়া মুচকি হাসলেন, বললেন, নিশ্চয়ই। তুমি শুনেছ আমাদের পরিবারটা ছন্নছাড়া পরিবার। ছন্নছাড়া পরিবারের মতন আমরা সবাই এলোমেলো হয়ে নিজেদের মতন থাকি। কেউ কাউকে কিছু বলার প্রয়োজন মনে করি না। আমারও প্রথম আসার পর এইরকমই রিয়াকশান হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তুমিও অভ্যস্ত হয়ে যাবে। আনাইশার ভীষণ রাগ লাগলো তার শাশুড়ির প্রতি। কই, সীমান্ত তো এমন না। সে তো যাওয়ার আগে বলে গেল আনাইশাকে যে সে অফিসে যাচ্ছে। আনাইশা অবশ্য জিজ্ঞেস করেছিল, কিন্তু সীমান্ত চাল চলন বলে দেয় ও নিজের সবকিছু ওর স্ত্রীর সাথে শেয়ার করবে। যদি সীমান্তর বাবা ওনার স্ত্রীকে নাই বলে যান, তাহলে ওনার তো উচিত ছিল নিজে জিজ্ঞেস করার। উনি তো সেটাও করেনি। মা, আমি আসলে ভার্সিটি যেতে চাই, আজকে যেতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দিতেন। মিসেস নাজিয়া নিজে চশমাটা নাকের একটু উপরে তুলে ধরে বললেন, তোমাকে তো আগেই বলে দিয়েছি, এই পরিবারের কোনো কিছুর জন্য কারো অনুমতি লাগে না। সবাই নিজের মতন চলে। একটা কাজ করো, আমি তো আজকে বাইরে বের হব না, তুমি বরং আমার গাড়িটা নিয়ে যাও। আনাইশা দ্রুত নিজের দুই হাত নাড়িয়ে বলল, না মা, সমস্যা নেই, আপনি যদি বাইরে পড়ে যান গাড়িটা থাক, আমি এমনি অটোতে বা রিক্সাতে চলে যাব। আনাইশা জোর দিয়ে বলছে ঠিকই, কিন্তু ওর মনে ভয় আছে। কারণ গেলে তো তাকে হেঁটেই যেতে হবে। টাকা পয়সা কিছু তো নেই। রাগ করে আসার সময় মা বাবার সাথে কোনো কথা বলেনি, এমনকি টাকাও নেয়নি। যা জমানো টাকা ছিল সেটা তো পালানোর সময় কাজে লেগে গেছে। এখন কি করবে? তুমি আমাদের বাড়ির একমাত্র বউ, তুমি কেন কষ্ট করে বাইরের গাড়িতে যাবে? আমাদের চারজনের জন্য 4টা গাড়ি আলাদা করে আছে। সীমানার গাড়িটা অবশ্য আছে, ও নিয়ে যায়নি। ওই পুরনো গাড়িটা তোমাকে কিভাবে দেই? আসলে তাড়াহুড়োর মধ্যে আমি ভেবেছি সীমান্তর বাবা বুঝি গাড়ি কিনে নিয়েছে। এখন জানলাম কিনে নি। তুমি চিন্তা করো না, কালকের মধ্যেই তোমার গাড়ি তুমি পেয়ে যাবে। আনাইশা শুধু অবাকের উপর অবাক হচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা গাড়ি, আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা খায়, মানে কি? এটাকে কি আদৌ পরিবার বলে? এটা তো দেখতে গেলে সবার আলাদা আলাদা রাজত্ব।
এইভাবে মানুষ কিভাবে থাকে? আর সিনহা, ও তো কেবল কলেজে পড়ে, এখনই তো ওকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আনেশার মনে হচ্ছে ও কোনো পাগলা গারদে এসে পড়েছে, আর নইলে অন্য কোনো গ্রহে। এখানে যে যা বলে সবটাই অবাক করার মতন, কারো কোনো কথার ঠিক নেই। এগুলো কি সত্যি সম্ভব? আনেশা তো ভাবতেই পারে না এসব। নিজেকে সামলে সে বলল, মা আমি তাহলে যাই। মিসেস নাজিয়া বইটা পুনরায় মেলতে মেলতে বললেন, যাও। আর হ্যাঁ, কালকে থেকে তোমার সময় হলে তুমি চলে যাও। কাউকে বলে যাওয়ার প্রয়োজন নেই, কেবল সঠিক সময় মতন বাড়ি ফিরে এসো। আমরা কেউ কারো ব্যাপারে খোঁজ নেই না ঠিক, কিন্তু আমরা সবাই বাড়িতে রাত 8টার মধ্যে ফিরে আসি, বুঝেছো? আনেশার মনে হচ্ছে এখন সে পৃথিবী ফিল পাচ্ছে। ফাইনালি সে যুক্তিসঙ্গত কোনো একটা কথা তো শুনতে পেল। আনেশা ওর শাশুড়িকে সালাম দিয়ে বের হয়ে গেল। ভার্সিটি এসেই মাইশার ব্যাপারে সব শুনে থ হয়ে গেছে আনেশা। মাইশার বিয়ে হয়েছে, ও সেটা বলেনি কাউকে, কিন্তু কেন? এখন তো আনেশার মনে হচ্ছে ও এত শখ পেতে পেতে হার্ট অ্যাটাক করে ফেলবে। এমন অদ্ভুত অদ্ভুত ভয়ানক কথা তার হার্ট বেশি দিন সহ্য করতে পারবে না। তুই সব জানা সত্ত্বেও কেন বলিসনি আমাদের ভাবনা? লিপিকার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু ভাবনা কি বলবে সেটাই বুঝতে পারছে না। নিজের পায়ে সে নিজে কুড়াল মেরেছে, সেটা তো ভালো বুঝতে পারছে, কিন্তু ব্যথা তো সে একা পাচ্ছে না, মাইশাকেও আঘাত দিয়েছে। এগুলো কথা যেন মাইশার আসার আগেই বন্ধ হয়ে যায়। তাই আজকে লুকিয়ে এসে তাড়াতাড়ি মাইশার আগেই ভার্সিটি এসে পড়েছে। কিন্তু এদের যা হিংস্র রূপ দেখা যাচ্ছে, মনে হয় না এরা ভাবনার কোনো কথা শুনবে। তোরা একটু বোঝার চেষ্টা কর, ওয়াহিদ বলল। চেষ্টা করতাম, কিন্তু তুই খুব ভালো করেই জানিস উদিত মাইশাকে কতটা ভালোবাসে। তুই জানিস কালকের থেকে উদিত আমাদের কারোর ফোন ধরছে না। কি হয়েছে ছেলেটার কে জানে? তুই আগে ওকে অন্তত জানিয়ে রাখতে পারতি। ভাবনা এবার বলল, দেখ আমি জানি আমি ভুল করেছি, কিন্তু যেই বিয়ের কোনো মানেই নেই সেই বিয়ের কথা আমি কেন তোদেরকে বলতে যাব বল? তাইদিন বলল, মাইশার কাছে মানে? ভাবনা চুপ হয়ে গেল। সে জানে মাইশা নিজের বিবাহিত সত্তা নিয়ে ভীষণ সিরিয়াস। বিয়ে হয়ে গেছে, এটা মাইশার জন্য যথেষ্ট। বিয়েতে ওরা একসাথে থাকলো কিনা মাইশা কখনোই সেটা গ্রাহ্য করেনি বা ভাবেনি। কি হয়েছে রে, তোরা তো ভিড় করে কেন আছিস? মাইশার গলা পেয়ে ভাবনার বুকটা ধুকপুক ধুকপুক করতে লাগলো। ভাবনা মাইশার দিকে না তাকিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। মাইশা বুঝলো ভাবনা নির্ঘাত কোনো গন্ডগোল করেছে। গতকাল থেকে মেয়েটা তাকে প্যাম্পার করেই যাচ্ছে, এইটা সেটা বলছে, সৃজনীকে বারবার ধমক দিয়ে পড়তে বসতে বলছে, যেখানে সুযোগ পেলেই ওকে নিয়ে লুডো খেলতে বসে যেত, এমনকি নিজেও ভালো মতন পড়ছে। এইসব কাজ দেখেই মাইশা বুঝেছিল কোনো একটা গন্ডগোল তো আছেই, প্রমাণও পেয়ে গেল। এখন জানার বিষয় গন্ডগোলটা কি হয়েছে। কি হয়েছে? আর আনাইশা, তুই এখানে? শ্বশুরবাড়ির কেউ কিছু বলেনি? অদিতও সেই সময় চলে আসলো। সে মাইশাকে দাঁড়াতে দেখেই মাইশার কাছে তেড়ে গিয়ে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঝাঁকিয়ে বলতে লাগলো, তোর বিয়ে হয়েছে, ভালোবাসিস ছেলেটাকে, তোরা একসাথে থাকিস, তুই মানিস বিয়েটা? মাইশা উদিতের এভাবে হঠাৎ এসে তাকে জেরা করায় চমকে গেল, কিন্তু যখনই মাইশার বিয়ের কথা শুনলো তখন আরো বেশি অবাক হলো। এরা বিয়ের কথা জানে, কিন্তু কিভাবে? তাহলে কি ভাবনার দিকে তাকাতেই ভাবনা মুখটা নিচু করে ফেলে। মাইশার আর বুঝতে বাকি নেই কালকের লিপিকার কথা সইতে না পেরে ভাবনা নিশ্চয়ই কিছু বলেছে ওদের, কিন্তু ওরা কি জানে মাইশার স্বামী আর কেউ না ইরশাদ? জানলে তো সর্বনাশ। এসব কি প্রশ্ন? আমি জানি না এসব কিছু। লিপিকা বলল, তাহলে তুই বলতে চাইছিস তুই বিবাহিত নস? ভাবনা মিথ্যে বলেছে? মাইশার উত্তর দেওয়ার আগেই ভাবনা দৌড়ে এসে লিপিকার সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম, আসলে দুষ্টমি করেছিলাম, দুঃখিত রে। মাইশা ভাবনাকে আটকে বলল, আমার জন্য মিথ্যা আর বলার দরকার নেই রে ভাবনা। তারপর সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ আমার বিয়ে হয়েছে আজ থেকে 7 বছর আগে, কিন্তু আমার বা আমার বরের একটা রাত বা একটা দিনও একসাথে থাকার সৌভাগ্য হয়নি। উদিত মাইশাকে ছেড়ে দিয়ে বলল। মানে? মাইশা ভাবনার দিকে তাকিয়ে মুচকে হাসলো। ভাবনা ইশারায় না বলল, কিন্তু মাইশা তাকে চোখ দিয়ে আশ্বস্ত করলো, বলল, বলছি তাহলে শোন। অতীত, এইবার মনে হয় আমাদের মিহান সোনার ওঠা উচিত। জানালার পর্দা সরানোর কারণে পুরো ঘর আলোকিত হয়ে রয়েছে।
আলোকিত ঘরে মিহানের সহজে ঘুম আসে না, তাই মায়ের এক ডাকে সে উঠে বসলো। চোখ কসলাতে কসলাতে জিজ্ঞাসা করলো, আজ তো অফ ডে মা, আজকে কেন ডাকছো? মিসেস মনীষা হাসলেন। মেয়ের পাশে বসে সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আজকে আমরা তোমার ইরহাম আঙ্কেলের বাসায় যাব। মিহান গাল ফুলিয়ে বলল, সে তো আমরা প্রায়ই যাই, কিন্তু বিকেলে, আজকে সকালে কেন যাব? মিসেস মনীষা বললেন, কারণ আজকে তোমার ইয়াফি ভাইয়া আসবে। সাথে সাথে চোখের ঘুমগুলো নিমিষেই উবে গেল মিহানের। হাঁটু গেড়ে বসে পড়ল মায়ের বরাবর। মায়ের দিকে তাকিয়ে সিরিয়াস মুখ নিয়ে বলল, ফান করছো? মিসেস মনীষা মুচকি হেসে বললেন, ইয়াফির ব্যাপারে আমি কোনোদিন তোর সাথে মজা করেছি? মিহান দুই পাশে মাথা দুলিয়ে না বলল। তারপর মায়ের গলায় দুই হাত দিয়ে জড়িয়ে বলল, ও তো বিদেশে চলে গিয়েছিল, যাওয়ার আগে আমাকে একবার বলেও যায়নি, তাহলে এখন আসছে কেন? মিসেস মনীষা মেয়েকে আদর করতে করতে বললেন, কারণ ও মা বাবাকে মিস করছে, আর এখন ও ওর মা বাবার কাছে থাকবে। আর তোকে কি বলে যাব, তুই তো তখন পিচ্চি ছিলি, কিন্তু তোর এখনো ওর কথা মনে আছে দেখে অবাক হয়ে যাচ্ছি। মিহান মায়ের গলা ছেড়ে হাঁটু মুড়ে বসে বলল, ভাইয়া ভীষণ ভালো মা, আমাকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দেয়। ও আমাকে না আদরও করে। আমার ভাইয়ার সাথে থাকতে খুব ভালো লাগে। মিসেস মনীষা হাসলেন। বেশ, একবার রেডি হয়ে নাও, যাও জলদি। মিহান দৌড়ে চলে গেল ফ্রেশ হতে। এতগুলো বছর পর আবার তার রাফি ভাইয়ার সাথে দেখা হবে। এই রাফি নামটা অবশ্য তার একান্ত দেওয়া। ইয়াফি নিজেও জানে না তার আড়ালে তাকে অন্য নামে কেউ ডাকে। মিহান ছোটবেলায় ইয়াফি বলতে না পারলে রাফি বলতো। ঈর্ষাদ তখন ভীষণ রাগ করত। বারবার ওকে শিখিয়ে দিলেও ও বলতে পারতো না। ধীরে ধীরে বড় হওয়ার সাথে রপ্ত করে ফেললো নামটা। কখনো ফোনে কথা বললেও ইয়াফি ডাকে। অবশ্য ফোনে খুব বেশি কথা হয় না। ঈর্ষাদ বেশি একটা কথা বলতে চায় না তার সাথে। শুধু সে জোর করে নিলে কথা বলে। হয়তো ঈর্ষাদের একটু লজ্জা লাগে তাই। কিছুক্ষণ পর সবাই মিলে পৌঁছে গেল ঈর্ষাদের বাসায়। মিহান তো এসেই দৌড়ে গেল ইয়াফির মায়ের কাছে। গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো তার ইয়াফি ভাইয়া কোথায়। তবে যখন শুনলো ফ্লাইটের একটু লেট হওয়ার দরুন এখনও এসে পৌঁছায়নি, ইয়াফি তখন মন খারাপ হয়ে গেল মিহানের। চুপচাপ গিয়ে মুখ ফুলিয়ে বসে পড়ল সোফায়। মুচকি হাসলেন ইয়াফির মা, বাবা আর মিহানের মা বাবা। সেটা দেখে আরো বেশি রেগে গেল মিহান। বলল, তোমরা তো খুব খারাপ, আমি মন খারাপ করছি আর তোমরা হাসছো। মিস্টার ইরহাম বললেন, এটাই তো আমাদের বড্ড ভুল হয়েছে। আমাদের ছেলে দেরি হবে আর মিহান মা মন খারাপ করে না, সেটা কি হয় নাকি? অবশ্যই না। এমনকি আমাদের চেয়েও আমাদের মিহান মায়ের মন খারাপ করার অধিকার বেশি। বলে আবার হাসতে লাগলেন সবাই। মিহান অভিমানে মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ করে নিল। মিসেস মনীষা তার স্বামী মুনাফকে বললেন, আচ্ছা শোনো না, ইয়াফির জন্য তো গিফট কিনতে চেয়েছিলাম। মিহান এত জোরাজুরি করলো যে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হলো। আর যেহেতু ইয়াফি আসেনি, আমরা গিয়ে গিফটটা নিয়ে আসি। মিস্টার মুনাফ সম্মতি জানালেন। তার বন্ধু ইরহামকে বললেন মিহানকে দেখে রাখতে। মিহান কিছু বলল না। যেহেতু আশেপাশেই যাবে তাই ওনারা মিহানকে নিলেন না। মিহানকে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। মিহান মুখ গম্ভীর করে বসে আছে বলে তার পাশে ট্রাউজার পরা একটা ছেলে এসে বসে বলল, তুই এইখানে বসে না থেকে আমার সাথে খেলতে গেলেও তো পারিস। মিস্টার ইরহামের স্ত্রী শাইলা বললেন, সায়ন, বোন অভিমান করেছে। তোমার ভাইয়া যদি দেরি করে আসছে তাই বোনের অভিমান ভাঙাও তো। সায়ন গিয়ে মিহানের পাশে বসলো। মিহান এখনো মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? ভাইয়া তো আসবে না নাকি? যেই ভাইয়া আসেনি তার জন্য এত দরদ, আর যেই ভাইয়া আসে তাকেই পাত্তা দিচ্ছিস না। একদম ঠিক না এটা মিহিন। মিহান এবার সায়নের দিকে তাকালো। সায়ন ভাইয়াও তার খুব প্রিয়। সায়ন ভাইয়া তাকে অনেক চকলেট দেয়, তার সাথে খেলে, গল্প করে, গল্প শোনায়, মাঝে মাঝে ঘুমও পাড়িয়ে দেয়।
তোমার জন্যেও তো আমার দরদ আছে ভাইয়া, কিন্তু ইয়াফি ভাইয়া এত দেরি করছে কেন বলো তো? তাকে কত বছর হয়ে গেল দেখি না, সে কি আমাদের মিস করে না? সায়ন হাসলো। ক্লাস 9-এ পড়ে এই মেয়ে, পুরো অভিমান, রাগ করা, নাক ফুলিয়ে কথা বলা দেখে কেউ বুঝবে না। সায়ন বলল, তোকেও মিস করে, দেখিস তোর জন্য অনেক চকলেট আনবে। আচ্ছা, তোর ছোটটা কই রে? মিহান সায়নের দিকে ভালো মতন ঘুরে বসে বলল, সায়রা তো মামা বাড়ি গিয়েছে, মামা এসেছে তখনও রাইসা আপুর সাথে খেলবে বলে চলে গিয়েছে। সায়ন জিজ্ঞাসা করলো, তোর মামারা তো ওদের এখানেই বাড়িতে আসে না, আজকে এসেছে যে? মিহান নিজের হাত বাড়িয়ে দিয়ে চুপ হয়ে গেল। সায়ন হাসলো। সে বুঝেছে মিহান তার পকেটে থাকা চকলেটটা চাইছে। অবশ্য এটা মিহানের জন্যই এনেছে, সে কথার মাঝে দিয়ে ভুলে গেছে। মিহানকে চকলেটটা দিতেই ও চকলেটের রেবার খুলতে খুলতে বলল। সায়ন বুঝলো মিহানের মাথা এই কারণে আরও বেশি গরম হয়ে আছে। নিজের প্রিয় জিনিসের ভাগ সে কাউকেই দিতে চায় না। নিজের পরিবারের সবাইকে মেয়েটা বড্ড ভালোবাসে, আর তার বোনকে আরও বেশি। সায়ন মাইশার সাথে গল্প করতে লাগলো। দুইজন মিলে হাসছে, আবার একে অপরকে কাতুকুতুও দিচ্ছে। এইভাবে খুনসুটি চলছে দুইজনের। মিহান ইয়াফি আর ওর মা বাবার অপেক্ষা করতে করতে সায়নের সাথে খেলতে খেলতে ওই ঘরেই ঘুমিয়ে গিয়েছিল। সায়নও আর জাগায়নি। সেও নিজের পড়ার টেবিলে বসে জমে থাকা পড়াগুলো কমপ্লিট করছিল। হুট করে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন মিসেস শাইলা। মাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে খানিকটা ভয় পেয়ে যায় সায়ন। দ্রুত মায়ের কাছে ছুটে গিয়ে বলে, কি হয়েছে মা? ভাইয়া ঠিক আছে? শাইলা বেগম ছেলের কথার উত্তর না দিয়ে মিহানের কাছে এগিয়ে গেলেন। ঘুমন্ত মিহানকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন ওলি। সায়ন কিছু বুঝল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। বোঝার চেষ্টা করছে কি হয়েছে মায়ের। বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, মা বলো না কি হয়েছে? এই সময়ে ঘুম ভেঙে যায় মিহানের। আন্টিকে এভাবে কাঁদতে দেখে ওনার বুক থেকে উঠে চোখের পানি দুই হাত দিয়ে মুছে বলল, কাঁদছো কেন আন্টি, কি হয়েছে তোমার? মিসেস শাইলা কাঁদতে কাঁদতে বললেন, তোমার বাবা মা আর নেই মিহান সোনা, আল্লাহ তোমার থেকে তোমার সব প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছে। মিহান আর সায়ন হতবাক। মুহূর্তের মধ্যে কি হলো না হলো কিছু বুঝতে পারছে না ওরা। সায়ন জিজ্ঞাসা করলো। মিসেস শাইলা বললেন, অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের বাবা, ওদের গাড়ি ব্রেক ফেল করে একটা ট্রাকে ধাক্কা দিয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই। মিহান নিজের হাত ছাড়িয়ে মা বাবা বলতে বলতে দৌড়ে নিচে চলে গেল। পিছন পিছন গেল মিসেস শাইলা আর সায়ন। ওকে আটকাতে চাইলেও আটকাতে পারল না কেউ। মিহান ছুটে গিয়ে নিচে নেমে এসে দেখল সাদা কাপড়ে মোড়ানো আছে ওর মা বাবার লাশ। মিহান কাঁদতে কাঁদতে গিয়ে জড়িয়ে ধরল নিজের মৃত মা বাবাকে। সবাই নির্বাক। ছোট্ট মানুষটাকে কিভাবে বুঝাবে তারা? বলবেই বা কি? আর কি বলেই বা সান্ত্বনা দিবে ওকে? কিছুক্ষণ আগেই যেই মা বাবা মেয়েটাকে আদর করে গেল, তারা নাকি আর নাই। সত্যি ভাগ্য কত অদ্ভুত। মিস্টার ইরহাম মিহানকে টেনে নিয়ে বুকে আঁকড়ে ধরল। কেঁদো না সোনা, তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আমরা আছি তো, একদম কাঁদবে না। কিন্তু ছোট্ট মন কি আর বুঝে সে কথা? তার একটাই কথা, মা বাবাকে চাই। মা বাবাকে উঠতে বলো। ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদে উপস্থিত সকলের বুক কেঁপে উঠল। আর কতদিন এভাবে পড়ে থাকবে তোমার ভাই এর মেয়েগুলো? ওদের গিয়ে নানু বাড়ি রেখে আসতে পারো না? দায়িত্ব কি শুধু আমাদের একার? নিজের চাচি আম্মার কথা শুনে স্তব্ধ হয়ে গেল মিহান। এই সেই মানুষ যে ওদের বাড়িতে গেলে ওকে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, চকলেট এনে দিত। আশ্চর্য, মানুষ এভাবে বদলে যায় কেন? মিহানের চাচি আরও রেগে গিয়ে বললেন, শুনে যদি চলে যায় তাহলে তো ভালোই হয়। আগে বাপ মা ছিল, ওর বাপের টাকা ছিল তাই ওর মূল্য ছিল। এখন টাকা নেই, বাপ মা নেই, এখন ওর এত কিসের মূল্য? মিহানের চাচা নিজের স্ত্রীকে শান্ত হতে বললেন। তারপর নিজের গলার স্বর একটু আস্তে করে বললেন। বলে উনি হাসতে লাগলেন। চাচার দিয়ের আওয়াজে বলা কথাগুলো মিহানের কানে এসেছে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মা বাবা না থাকলে বুঝতেই পারতো না এই মানুষগুলোর আসল চেহারা। সে জানতেই পারতো না মা বাবা ছাড়া সে কতটা মূল্যহীন। মানুষ এত টাকাকে ভালোবাসে? টাকা মানুষের মূল্য বিচার করে? টাকা মানুষের থেকেও দামি? কিভাবে সম্ভব এটা? তাহলে বইয়ে যে লেখা আছে মানুষের থেকে বড় আর কোনো জাতি নেই, তাহলে কি বইয়ে ভুল দেওয়া?
বই আমাদের ভুল শিক্ষা দেয় নাকি আমরা বইয়ের থেকে ভুল শিক্ষা গ্রহণ করি? আপু, আমার খিদে লেগেছে। বোনের কথা শুনে চোখগুলো আরও বেশি ভরে আসে মিহানের। 1 সপ্তাহ হয়নি এখানে আসার তাদের। এরই মাঝে তার চাচি সব কিছুর হিসাব নিতে শুরু করেছে। তার ছোট চাচারাও কিছু বলে না, যেন তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ বেঁচে নেই। সকাল থেকে কিছুই খেতে দেয়নি ওদের। বলেছে রুটি শেষ হয়ে গেছে, এখন আর বানাবে না। একেবারে দুপুরের খাবার খেতে, অথচ মা বাবা থাকতে ভরা পেটেই জোর করে খাবার ঢুকাতে হতো। সত্যি পরিস্থিতি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। মাইশা বোনকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইল। এরই মাঝে শুনতে পেল মিস্টার ইরহামের গলা। নিজের কাছের মানুষের গলা পেতেই ছুটে ঘর থেকে বের হয়ে যায় মিহান। বাইরে বেরিয়েই দেখে মিস্টার ইরহাম আর মামা এসেছে। মিহান ছুটে গিয়ে তাদের দুইজনকে আঁকড়ে ধরে আর কাঁদতে থাকে। ওনারা ভাবে হয়তো মা বাবাকে মনে পড়ছে তাই কাঁদছে। ওনারা ওনাদের মতো সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা জানেন না মিহান ঠিক কতটা কষ্ট নিয়ে ওনাদের জড়িয়ে ধরেছে। জানলে হয়তো এই সান্ত্বনা দেওয়ার আর ভাষা খুঁজে পেত না। মিহানের পিছু পিছু সাইরাও আসে। সে এসেই তার মামাকে ধরে বলে,